আচ্ছা, আজকে মোটামুটি আমরা হচ্ছে স্যাগ নিয়ে টুকটাক আলোচনা করব। আর একটা বিষয় আমাকে একটু হেল্প করবেন, সেটা হচ্ছে বিশেষ করে যারা সাবের পরীক্ষা দিচ্ছেন, কেবল বা আরো ওই যে এসি ডিস্ট্রিবিউশন বা এই টাইপের কিছু কোশ্চেন মেবি আপনাদের রিসেন্ট আসছে, অথবা মনে হয় আগের কিছু এক্সামে আসছে যারা নিয়মিত এক্সাম দেন। আমাকে কয়েকটা একটু স্যাম্পল কোশ্চেন দিবেন, মানে আমি একটু আইডিয়া নিতে চাচ্ছি ঠিক কি টাইপের কোশ্চেন আসে। এসি ডিস্ট্রিবিউশনটা আমি এর আগে দেখছি, ওইটা না দিলেও চলবে। বিশেষ করে কেবল রিলেটেড, মানে ওই যে চার্জিং বা সামথিং এরকম টাইপের যে কোশ্চেন গুলো আসে। আন্ডারগ্রাউন্ড কেবল। হ্যাঁ, এই টাইপের মানে এক্স্যাক্টলি কি কোশ্চেনটা আসতেছে বা আসছে, ওর আশপাশ বা কোনো ওইরকম টাইপের এক্সাম্পল চোখে পড়লো আমাকে একটু দিয়েন, তাহলে আমি একটু মানে আইডিয়া নিতে পারবো যে আসলে কোন কোন কনসেপ্টটা নিয়ে আলোচনা করাটা বেটার হবে। ওইটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। অবশ্যই আজকে অথবা কালকে, মানে কি দিনের ভিতরে দিলেই ভালো হয়, কারণ আমার একটু বসা লাগবে। আর ডিস্ট্রিবিউশনটা মোটামুটি কনসেপ্ট বুঝছি যে কতটুকু আলোচনা করলে এনাফ। আর স্যাকটা ইনশাল্লাহ আজকে আমি ক্লিয়ার করে দিব। স্যাকেরও মোটামুটি খুব ডিপ আসলে লাগবে না আমাদের জব হিসাবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ তো আসার চান্স খুবই কম, কারণ হচ্ছে নর্মালি আমি আসতে দেখি নাই। বেসিক আবে সূত্রটুকু স্যার বা টুকটাক কনসেপ্ট আসে। টুকু দেখে যাওয়াটা ভালো, তবে সাবের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই। জি। আর যে ইফেক্ট গুলো আছে, ইফেক্ট গুলো আবার সব দেখার দরকার নাই, শুধুমাত্র বাতাসের ইফেক্ট এতটুকু পড়লেই আনা, এর বাকি আর দরকার নেই। বরফের যে বিষয়টা আছে ওইটা তো পড়ার দরকার নেই। আর আমি বলেও দেবো এক্সাম্পল কত কত, আমি মোটামুটি যতগুলো লাগবে সবগুলাই নিছি। তো বইয়ের এক্সাম্পল গুলো করলেই ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। আচ্ছা, শুরু করার আগে আমরা সূত্র নিয়ে একটু ছোট আলোচনা করে দিই যে সূত্র আসলে কিভাবে কি আসতেছে বা আমরা কখন কি ইউজ করব না করব। দেখেন, স্যাগ মূল বিষয়টা কি, যে একটা ধরেন এইরকম একটা পোল আছে, আর এইখানে মনে করেন আর একটা পোল আছে। এখন আমরা চাইলেও কিন্তু এরকম টান টান কোনো কন্ডাক্টর আসলে রাখতে পারবো না। কেন? কারণ আসলে টেম্পারেচারের সাথে সাথে এই কন্ডাক্টর গুলার কিন্তু প্রসারণ সংকোচনের একটা বিষয় আছে, আরো আনুষঙ্গিক অনেক প্রবলেম আছে। যার ফলে কি করা হয়, কন্ডাক্টরকে এইরকম টান টান না রেখে যে লাইনটা আছে, এই লাইনের রেসপেক্টে কিছুটা আসলে সোজা বাংলা যদি বলি যে একটু এই যে এরকম ঝোলায় রাখা হয়, যাতে তারটা বিভিন্ন টেম্পারেচার বা বিভিন্ন সিচুয়েশন হিসাবে কিছুটা সম্প্রসারণ বা সংকোচন হইলেও যেন না ছিঁড়ে যায়। আর আমার আঁকানোটা আসলে ঠিক এক্সাক্ট ইয়ে হয় নাই, মানে একদম ঠিক অর্ধবৃত্ত টাইপ হবে বিষয়টা। আর এই যে একদম লোয়েস্ট পয়েন্ট দেখেন, এই পয়েন্টটাও কিন্তু এই পয়েন্ট থেকে নিচে আছে। এটা কিন্তু অ্যাকচুয়াল হাইট, মানে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এইখানে যে ওই যে কল্পিত আমরা যে লাইনটা দেখলাম কিছুক্ষণ আগে, এটাই হচ্ছে তারের যে স্ট্রেট লাইন বা সরল রেখা সেইটা। আর প্রত্যেকটা পয়েন্ট এই যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই হাইট থেকে নিচে আসে। তো এরকম যদি খুঁজতে থাকি, দেখা যাবে যে এইটাই হচ্ছে একদম লোয়েস্ট, যদিও আঁকানো হিসাবে মনে হচ্ছে এইদিকে, বাট আমি ধরে নিলাম যে এইটাই সেই লোয়েস্ট পয়েন্ট। মানে আমরা যদি এইভাবে আঁকাই, তাহলে এইটা কি একদম লোয়েস্ট পয়েন্টটা এই দাগের হিসাবে। তাহলে এই যে দাগটা আছে, এই দাগ থেকে এইটুকুর যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাগ। সহজ বাংলায়, যে তারের যে সরল রেখা এইখান থেকে তারটা কতটুকু নিচে ঝুলে আছে, সেটাকে আমরা বলতেছি স্যাগ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কতটুকু ঝুলে আছে, এই জিনিসটা ম্যাথমেটিক্যালি সূত্র আকারে মনে রাখা, যাতে আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন। আপাতত এই পোল টোল গুলো সরাই ফেলি। আচ্ছা, এক মিনিট আমি দেখি যে এখানে কি অন্তর্ভুক্ত বা এরকম টাইপের কিছু নেওয়া যায়। আচ্ছা, থাক, যতটুকু হয় ওইভাবে আঁকে। কল্পনা করে নেন যে এটা হচ্ছে ইকুয়ালি ইয়ে আছে।
তাহলে এইটা ধরে নিলাম সেই লোয়েস্ট পয়েন্ট, যেই পয়েন্টটা মূলত আমাদের স্যাগ মিন করতেছে, মানে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দূরত্বটাই হচ্ছে আমাদের সেই স্যাগ। এবার এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই মাঝখানের যে দূরত্ব, সেটা ধরে নিলাম যে এর যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে এল দূরত্বে আছে। এবং যেহেতু এটা ইকুয়ালি, আমরা কিন্তু স্যাগ দুই রকম ভাবে দেখবো। একটা হচ্ছে ইকুয়ালি হাইট। ইকুয়ালি হাইট মানে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যতটুকু উচ্চতার, এই পয়েন্ট থেকে এটা আসলে ততটুকুই উচ্চতার, এই জন্য এটাকে বলতেছি ইকুয়ালি হাইট। তো ইকুয়ালি হাইট যদি হয়, আর আমরা যদি এইখানে একটা দাগ টানি, তাহলে এই অংশটুকু একদম ঠিক অর্ধেক হবে, মানে এই টোটালটা যদি এল হয়, তাহলে এই অংশটুকু হবে হচ্ছে L/2। আর এই যে এই পাশের যে অংশটুকু আছে সেটা হবে হচ্ছে L/2, মানে একদম সমান ভাগে ভাগ করা। আর এইটা হচ্ছে আমার সেই পয়েন্ট, যে পয়েন্টের রেসপেক্টে আমরা মূলত স্যাগ বের করতেছি, মানে একদম লোয়েস্ট পয়েন্ট। তাহলে স্যাগ কোনটুকু? এইখান থেকে এই দূরত্বটাই হচ্ছে আমাদের সেই স্যাগ, আমরা সংক্ষেপে এস দ্বারা এটাকে মার্ক করে ফেললাম। এবার দেখেন যে আমরা যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে প্রথমত দূরত্বের কনসেপ্টটা বের করি, দেন ওইখান থেকে আমরা স্যাগে চলে যাব। তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মূলত আমরা এটা বের করব। আচ্ছা, এইটা শুরু করার আগে আমাদের সাইড একটা টপিক নিয়ে একটু আলোচনা করার দরকার। সেটা হচ্ছে মোমেন্ট অথবা ভ্রামক যেটা বলে আর কি। তো জিনিসটা কি একটু দেখেন, সহজে বলি। মনে করেন এইটা কোনো একটা কাঠ, অথবা যেমন দরজার ক্ষেত্রেও আমরা করতে পারি। এইখানে আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, ধরেন এফ একটা ফোর্স, অথবা ধরেন আপনি আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে একটা বল প্রয়োগ করতেছেন, তাহলে এই যে কাঠের ইয়েটা সে আসলে কি এই দিকে চলা শুরু করবে। ভালো করে বুঝেন যে আমরা যদি এরকম বল দিতাম, তাহলে ও কি সামনের দিকে চলা শুরু করতো। কিন্তু আমি যদি এর সাম্যাবস্থা থেকে, বা যেটাকে বলতে পারি ভর কেন্দ্র থেকে, কোনো একটা ব্যাসার্ধে বল প্রয়োগ করি, তাহলে কি হবে, ও আসলে ঘুরতে শুরু করবে বা ঘোরার একটা প্রবণতা পাবে। আমরা যদি একদম ঠিক মিডিলে বল প্রয়োগ করি, ও কিন্তু সোজা চলা শুরু করবে বা চলতে থাকবে। আর এরকম কোন একটা জায়গায়, সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, বোঝার সুবিধার্থে এখানে দিলাম, তাহলে কি হবে, ও আসলে এই ব্যাসার্ধে একটা ঘোরার প্রবণতা পাবে। আমি যদি এই পাশটা আটকাই দিতাম, তাহলে দেখতে পেতাম যে ও আসলে ঘুরতেছে। যেমন দরজার দেখেন একটা সাইড আটকানো থাকে, আর এক সাইডে কিন্তু আমি সোজা বল প্রয়োগ করি, কিন্তু দরজা কিন্তু একটা বৃত্তাকারে ঘোরা শুরু করে। এখন পুরো বৃত্ত হবে না, কারণ এক পাশ আটকানো আছে। যতটুকুই ঘোরে ওইটাই কিন্তু একটা বৃত্তাকার পথ হিসাবে কিন্তু ঘুরে। মানে এটা হচ্ছে মোমেন্ট। আমি কতটুকু বল দিলাম, এবং যেই পয়েন্টের মোমেন্ট আমি বের করতে চাচ্ছি, ওইখানকার যে লম্ব দূরত্ব, এই দুইটার গুণফলকেই বলতেছি মোমেন্ট। মানে কি পরিমাণ বল দিলাম ইনটু সেই বলের জায়গা থেকে যেইখানে মোমেন্ট বের করতে চাচ্ছি তার লম্ব দূরত্বের গুণফলই হচ্ছে মোমেন্ট। এবার একটা জিনিস খেয়াল করেন, মোমেন্ট কিন্তু দুই রকম হইতে পারে। যেমন দেখেন এই দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা এই দিকে ঘোরার প্রবণতা তৈরি হবে। এটা কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ। কিন্তু আমি যদি বল এইখানে না দিয়ে এইখানে বল দিতাম, তাহলে ও অবশ্যই এই দিকে ঘোরার প্রবণতা তৈরি হতো। এবার একটা জিনিস দেখেন, কোন একটা কাঠ বা কিছু একটা আছে, দুইজন দুই দিক থেকে একই পরিমাণ বল দিচ্ছে, এও যা বল দিচ্ছে এও তাই বল দিচ্ছে। তাহলে লাভ কি হতো বা ঘটনা কি ঘটতো, কাঠটা এইদিকে ঘোরার ট্রাই করতো, আবার এটাও এইদিকে ঘোরার ট্রাই করতো, আলটিমেটলি এটা কোনো দিকেই ঘুরতো না। তার মানে আমরা বলতে পারি যে যে কোনো স্থির টাইপের বস্তু যে কোনো পয়েন্টের সাপেক্ষে তার মোমেন্ট হচ্ছে জিরো। মোমেন্ট থাকা মানেই সে ঘোরা শুরু করবে। দেখেন আমাদের দরজায় কিন্তু মোমেন্ট, আমি মানে এক কথায় বল প্রয়োগ করলে দরজা দরজা কিন্তু ঘোরা শুরু করবে। কিন্তু যদি আমি দুই সাইডেই সমান পরিমাণ বল দেওয়া শুরু করি, তাহলে দেখা যাবে, বা যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, তাহলে দরজা কিন্তু আর ঘুরবে না, স্থির থেকে যাবে। তার মানে আমরা উল্টা ভাবে জিনিসটা মনে রাখতে পারি যে কোনো স্থির বস্তুকে দেখলেই আমরা বলতে পারি একটা পয়েন্টের রেসপেক্টে তার মোমেন্ট হচ্ছে জিরো। এবার মোমেন্ট জিরো এই কথাটা বুঝতে পারলাম, কিন্তু দেখতেছি মোমেন্ট দুই রকম জিনিস, মানে দুই রকম ভাবে আমরা দেখতেছি জিনিসটাকে। একটা ক্লকওয়াইজ ঘোরার ট্রাই করতেছে,
একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ট্রাই করতেছে। আমরা যে কোনোটাকে যে কোনো ভাবে ধরতে পারি, তবে নর্মাল প্রচলিত নিয়ম হচ্ছে ক্লকওয়াইজ যদি ঘুরতে চাই সেই মোমেন্টকে আমরা পজিটিভ চিহ্ন দিয়ে লিখব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাই সেটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে লিখবো। যেমন এটা দেখেন এইদিকে ঘুরতেছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা এইদিকে ঘুরতেছে মানে ক্লকওয়াইজ। তাহলে দেখেন, ধরেন এইটার দূরত্ব দিলাম এল, এটার দূরত্ব দিলাম এল, তাহলে এইখানকার মোমেন্ট আসলে দেখেন কিভাবেই হচ্ছে, এইটা হচ্ছে পজিটিভ, তার মানে বল গুণ লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস বল গুণ লম্ব দূরত্ব। দেখেন এই দুইটার যোগফল কি জিরো না? এটাই মূলত মিন করতেছে যে কোনো স্থির বস্তুর মোমেন্ট হচ্ছে জিরো। বাস এতটুকু জিনিস আমরা এখানে আসলে কাজে লাগবে, এই জন্য আমি আলাদাভাবে জিনিসটা বলে দিলাম যাতে ধরতে সুবিধা হয়। এবার আসি, এবার খেয়াল করে দেখেন, এই তারটা ঝুলে আছে এবং ঝুলে স্থির হয়ে আছে। আমরা এখন পর্যন্ত বাতাসকে নিয়ে কোনো আলোচনা করব না, আমরা ধরে নিচ্ছি যে দুনিয়ায় কোনো বাতাস টাতাস বলে কিছু নাই। তাহলে যদি না থাকে তাহলে তারটা এখানে কি এরকম স্থির হয়ে থাকবে? তার তো এরকম ঘুরতে থাকবে না, তাই না? তাহলে ঘুরতে যদি না থাকে, তাহলে আমি বলতে পারি এই পয়েন্টের সাপেক্ষে, এই যে এই পয়েন্টের সাপেক্ষে আমি যদি মোমেন্ট নির্ণয় করি, সেই মোমেন্টটার মানে সেই মোমেন্ট হবে জিরো, কারণ তার তো স্থির আছে। কিছুক্ষণ আগে দেখলাম কোনো জিনিস স্থির থাকা মানে তার মোমেন্ট হচ্ছে জিরো। তাহলে আমি এখন এই পয়েন্টের সাপেক্ষে এইখানকার যে মোমেন্ট আছে সেই মোমেন্ট বলতে পারি যে সেই মোমেন্ট হচ্ছে, মানে এক কথায় সকল মোমেন্টের যোগফল হচ্ছে জিরো। সকল মোমেন্ট কিভাবে বুঝবো? একটা মোমেন্ট হচ্ছে, আমি কিন্তু এই পয়েন্টে মোমেন্ট বের করতে চাচ্ছি এবং এইখানকার যে বিন্দু আছে সেটাকে কাজে লাগাই বের করতে চাচ্ছি। এবার একটু দেখেন, আমি শুধুমাত্র এই যে এই তারটুকু আছে এই তারটুকু নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, এই তারটুকু যদি চিন্তা করি, তাহলে আমি দুইটা এখানে অংশ ভাগ করে ফেলি। একটা অংশ হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব, যেটাকে আমি বলতেছি এক্স, আর একটা হচ্ছে এই লাইন থেকে এইটার উচ্চতা, এটাকে বলতেছি ওয়াই, মানে এটা আমি ধরে নিলাম। এবার দেখেন, এই পুরো অংশের মিডিল ধরলাম এইটা। আমরা সবাই জানি, আচ্ছা এটা মনে হয় মিডিল আর একটু বামে হয়তো, এইরকম একটা জায়গায় ধরলাম। আমরা সবাই জানি যে কোনো বস্তু যদি আমি রাখি, যে কোনো জায়গায় যদি রেখে দিই, তাহলে সেই বস্তু ওজন ঠিক তার ভর কেন্দ্র থেকে কাজ করবে। বা সহজ কথায় যদি আমি বলি, এরকম যদি সিমেট্রিক্যাল বস্তু হয় বা যে কোনো বস্তুর মিডিল থেকে নিচের দিকে ওজন কাজ করে, এমজি ওজন নিচের দিকে কাজ করে। আমি যদি এরকম বস্তু রাখি, ওর ওজন কাজ করবে এইরকম। তার মানে এই যে তারটুকু আছে, এই তারেরও ওজন কাজ করবে অ্যাকচুয়ালি এইখান থেকে নিচের দিকে। এখন এই তারটুকু, এই তার বলতে আমি কিন্তু এইখান থেকে এইটুকু শুধুমাত্র এই তারটুকু নিয়ে কল্পনা করতেছি বা এই তারটুকুর অংশ নিয়ে কাজ করতেছি। এবার আমরা কয়েকটা জিনিস শুরু থেকে মাথায় রাখবো, যে জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ করব। প্রথম জিনিস অলরেডি আমি মার্ক করে দিছি, যে আমরা যে স্যাগের দূরত্বটুকু নিচ্ছি, এই দূরত্বটা হচ্ছে স্যাগের যে লেন্থ সেটা হচ্ছে এল, এটা আমরা ধরে নিলাম। এবার এই যে টোটাল যে তার, এই পুরো তারটার একটা অবশ্যই ভর থাকবে। এই পুরো তারটার যদি একটা ভর থাকে, তাহলে সেইখান থেকে চাইলে কিন্তু আমি একক দৈর্ঘ্যের তারের ভর বের করে ফেলতে পারবো। মানে ধরেন কথার কথা এরকম, যে একটা তার, আচ্ছা তার তো গোল টাইপের হয়, একটা তার মনে করেন 200 মিটার, এই 200 মিটারের ভর হচ্ছে 100 কেজি। তাহলে 1 মিটারের ভর কত হবে? 200 মিটারের ভর যদি 100 কেজি হয়, তাহলে 1 মিটারের ভর মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 200, তাহলে হচ্ছে 0.5 কেজি। সহজ হিসাব। তাহলে যে 1 মিটারের ভর, এই জিনিসটাকেই, এখন প্রবলেম হচ্ছে এই বইতে এবং ফিজিক্সের কনসেপ্টে একটু উল্টাপাল্টা লাগতে পারে। সেটা হচ্ছে বইতে আসলে এই জিনিসগুলোকে ওয়েট হিসাবে ইউজ করছে, একক দিছে কেজি, যদিও লজিক্যালি ওয়েটের একক আসলে নিউটন হয়। বাট যেহেতু বইতে ওয়েট বলতে কেজি মিন করছে, আমিও সেই হিসাবে দিচ্ছি যাতে কনসেপ্টটা আপনাদের উল্টাপাল্টা না লাগে। তাহলে ডাব্লু এইটা মিন করতেছে যে প্রতি মিটারে ওয়েট, এটার একক কিন্তু আমরা কেজিতে লিখবো, যদিও নিউটনে হওয়ার কথা।
বাট আমরা এখানে কেজি হিসাবে করব, যে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ ওয়েট কাজ করতেছে সেটাকে বলতেছি ডাব্লু। তার মানে দেখেন এই বড় একটা তার, এই তারের প্রতি একক দৈর্ঘ্যে ভর কি পরিমাণ বা ওজন কি পরিমাণ, ডাব্লু পরিমাণ। যেমন এইখানে আমি একটা তার নিলাম কিছুক্ষণ আগে, বললাম যে 1 মিটার তারের ভর হচ্ছে 0.5 কেজি, বা এটা অন্য যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, 1 মিটারের ভর যদি 0.5 কেজি হয়, এখন বলেন তো এক্স মিটারের ভর কত হবে? ঐকিক নিয়ম। তাহলে এক এক্স কেজি। মিটারের ভর, হ্যাঁ রাইট, 1 মিটারের ভর যদি 0.5 কেজি হয়, এক্স মিটারের ভর হবে হচ্ছে x × 0.5। এখন এই যে 1 মিটারের ভর যে 0.5, আমরা তো সূত্র বানাবো, তাহলে আমি তো সেটাই বলতেছি যে একক দৈর্ঘ্য বা 1 মিটারের ওজন হচ্ছে ডাব্লু। তাহলে আমি এইখান থেকে এতটুকু তার, মানে যে এইটুকু, সরি, এইখান থেকে এতটুকু, এই যে এই অংশটুকুর যে তার, এই তারের দৈর্ঘ্য কত, এক্স। তাহলে এই হ্যাঁ, তারের ওজন কতটুকু হবে, ডাব্লু এক্স ইন্টু জিরো এক্স। পয়েন্ট ফাইভ জি জি। জি স্যার, এটাই হবে যেটা বলতে। হ্যাঁ, তাহলে এইটার ওজন কত হবে, ডাব্লু ইন্টু এক্স। এখানে আরেকটা কনফিউশন আপনাদের একটু থাকতে পারে, সেটা হচ্ছে আমি বলতেছি এইখান থেকে এইটার দৈর্ঘ্য এক্স, তাহলে তো এই যে তারটা আছে এই দৈর্ঘ্য তার এক্স থাকে না, কারণ এটা তো আসলে বাঁকা, এরকম কার্ভেচার না। আমরা জানি যে একটা এর দৈর্ঘ্য যা, অবশ্যই এই দৈর্ঘ্যটা তাই হবে না, এস সমান আর হ্যাঁ। থিটা যে কনসেপ্টটা বলি। বাট আসলে হুম। এই দুইটা পয়েন্ট আমরা দেখতে এত বড় মনে হচ্ছে, বাট এই দুইটা পয়েন্ট আসলে এত কাছাকাছি যে এরা আসলে সরল রেখা হয়ে গেছে। মানে ওই যে অনেক বড় জায়গা ধরেন এই দুইটা পয়েন্ট দেখেন, এটা কিন্তু বাঁকা, কিন্তু এই যে কাছাকাছি দুইটা পয়েন্ট কি সরল রেখার মতো কাজ করে না? জি। প্রমাণের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা পয়েন্ট আসলে এত কাছাকাছি যে এই যে বাঁকা তারটা এটা আসলে সোজা তারের মতো আসলে বিহেভ করতেছে। মানে এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আমাদের আনতে হবে প্রমাণের সুবিধার্থে, এছাড়া তো আসলে আমরা এক্সাক্ট ইয়ে করতে পারবো না। যাই হোক, তাহলে আমরা এই যে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে যেটা আছে, এই ওজনটা আমরা বলতেছি কত, 0.5 গুণন এক্স। না না, 0.5 তো আমি বোঝার জন্য লিখলাম, এখানে তো আর জিরো পয়েন্ট ও ফাইভ এর কনসেপ্ট নাই। তাহলে আচ্ছা। এখানে 0.5টা বলতে আসলে ডাব্লু কে বোঝাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ এক্স কেজি। ওকে। এবার এই যে তার ঝুলে আছে, তার মানে তারের একটা কি টান কাজ করবে। আমি এই বিন্দুতে মূলত আসলে মোমেন্টটা বের করতে চাচ্ছি। তাহলে এই বিন্দুতে টান কাজ করতেছে মনে করেন টি, তাহলে এর সমান্তরালে যদি আমি এইখানে হিসাব করি, তাহলে সেই টান কাজ করবে টি হচ্ছে এইটা। তাহলে এখন এটাই তো আমি টেনশন, তাই না? টেনশন, রাইট, এটাই হচ্ছে টেনশন। তাহলে এই টেনশন আর এই যে ওজন, এই দুইটার জন্য আমি এই বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব। তার স্থির আছে, তার মানে এই বিন্দুতে মোমেন্ট হবে 0। এইটা আর এইটা দেখে আপনাদের একটু কনফিউশন জাগতে পারে, এই জন্য এটার আমি বোঝার সুবিধার্থে এদেরকে একটু পেছনে নিয়ে যাচ্ছি, যাতে একটু জিনিসটা ইজিলি বুঝতে পারেন। খেয়াল করেন, এই দিকে কাজ করতেছে মানে কি, আমরা কল্পনা করতে পারি কেউ এই দিক থেকে এই দিকে ফোর্স দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সেম। মানে এইখানে কাজ করার মানে কি, আমরা মনে মনে কল্পনা করতে পারি যে এখান থেকে কেউ ফোর্স দিচ্ছে, তার জন্য তো হুম। এদিকে পাচ্ছি, তাই না? এবার বলেন তো, হুম। কেউ যদি ধরেন আপনি নিজেই যদি এখানে আঙ্গুল দিয়ে এই পয়েন্টে এরকম ফোর্স দিতেন, তাহলে এই তারটা যদি ঘুরতে চাইতো, তাহলে কোন দিকে ঘুরতে চাইতো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। কিভাবে, এইদিকে যদি ফোর্স দেন তাহলে ঘুরতে চাইতো কি এইরকম না? ও হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি সবাই বুঝতে পারতেছেন? মানে ধরেন আঙুল দিয়ে আমি ফোর্স দিচ্ছি, তাহলে এই এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ঘুরতে চাইতো এইভাবে। একটা সাদা জিনিস দিয়ে দেখে তাহলে বুঝতে হবে, মানে এদিকে ফোর্স দিচ্ছে মানে ও চাইতো এইভাবে ঘুরে যাইতে। জি। আচ্ছা, কি হলো এটা, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই যে
টেনশনের জন্য যে মোমেন্টটা আমি পাচ্ছি এই বিন্দুতে, সেটা অবশ্যই কি নেগেটিভ পাচ্ছি। আচ্ছা, এই বিন্দুর নাম বইতে দেওয়া আছে ও, আমি এটাকে ওই বললাম। তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, আমি সামনে একটা নেগেটিভ দিয়ে দিলাম। কি শিখলাম কিছুক্ষণ আগে? শিখলাম যে যেই পরিমাণ বল কাজ করবে এবং লম্ব দূরত্ব, বল কাজ করতেছে টি পরিমাণ, আর এই যে এই পয়েন্টে তো আমি মানে এক কথায় মোমেন্ট বের করতেছি, তাহলে লম্ব দূরত্ব কত দেখেন এইটা, আর এইটার লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই। এবার কার জন্য বের করব? এইটার জন্য বের করব। আবার একই কনসেপ্ট। মনে করেন, কল্পনা করেন এই দিক দিয়ে ফোর্স দিচ্ছে কেউ একজন, মানে এইটা নিচের দিকে থাকার মানে তো এইভাবে বোঝাচ্ছে যে কেউ একজন চাপছে এবার এদিকে কেউ। ক্লকওয়াইজ হবে। রাইট, জি এই জি। পাশে যদি আমি আঙুল দিয়ে চাপ দিতাম, তারটা অবশ্যই কিভাবে ঘোরার ট্রাই করতো বা ঘোরার প্রবণতা পাইতো এইভাবে। দেখেন এটা কি ক্লকওয়াইজ না? তার মানে হুম। এর জন্য কিন্তু আমাদের মোমেন্ট যেটা পাবো সেটা অবশ্যই প্লাস পাবো। প্লাস। মোমেন্ট কি জিনিস? যেই বল বা ওজন কাজ করতেছে এবং লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব মানে হচ্ছে এই পয়েন্ট এবং এই যে দাগটা টানছি আমরা এইটার দূরত্ব। এখন দেখেন কিছুক্ষণ মানে শুরুতেই বলছিলাম যে কোনো একটা অংশের ওজন কাজ করে ঠিক মিডিলে। তো এটা যদি ঠিক মিডিল হয়, এই টোটালটা যদি এক্স হয়, তাহলে এই অংশটুকু কত হবে? x/2। এক্সাক্টলি রাইট। অর্ধেক। আচ্ছা ভাই, এটা কি অরিজিনালি অর্ধেক হচ্ছে? ওই যে বললাম যে আমি এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন ধরে নিতে হবে। এটা আচ্ছা, কার্ভেচারকে যদি আপনি অ্যাকচুয়ালি কার্ভেচার মনে করেন, তাহলে অবশ্যই হবে না। কিন্তু এটাকে তো বুঝছি আমি এই যে বুঝছি। শুরুতেই বললাম যে ধরে নিতে হবে, যেহেতু অ্যাপ্রক্সিমেট। কাছাকাছি সরলরেখা। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে এইখানকার মোমেন্ট কত হবে? এই যে বলটা ইনটু লম্ব দূরত্ব কত? আচ্ছা, কাহিনী হচ্ছে লম্ব দূরত্ব তার এইটা না, লম্ব দূরত্ব তো এই বরাবর হবে। তাহলে এই টোটালটা যদি ওয়াই হয়, তাহলে এইখানকার লম্ব দূরত্ব কত আসতেছে? হাফ বাই ওয়াই। ও না 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 না, ঠিক আছে, এখানে কাহিনী আছে। আমি বলি, জিনিসটা বলি তাহলে বুঝতে পারবো, একটু বাইরে এনে বলি, নাহলে ওইখানে বোঝা একটু মুশকিল। লম্ব দূরত্ব বের করা লাগবে, খেয়াল করে দেখেন কথাটা কিন্তু বারবার বলতেছি, লম্ব দূরত্ব। টি যদি এই বরাবর হয়, তাহলে টি এর সাথে লম্ব কোণ বরাবর হবে? এই বরাবর। দ্যাটস ওয়াই আমরা টি এর সাথে গুণ করছি ওয়াই। এখন বলেন যে ডাব্লু এক্স যদি এই বরাবর হয়, তাহলে কি আমি এই বরাবর নিলে সেটা লম্ব হইলো এটার সাথে এটা? কথা বুঝতে না, পারছেন? হইলো না। আমাদেরকে কিন্তু জি। লম্ব দূরত্ব নিতে হবে, এই জন্য ডাব্লু এক্স এর সাথে যদি এখন y/2 গুণ করে দিই, সেটা কিন্তু আর লম্ব দূরত্ব হবে না। তো হ্যাঁ। বোঝাই যাচ্ছে যে ডাব্লু এক্স যদি নিচের দিকে কাজ করে, এর থেকে লম্ব দূরত্ব এইটা বোঝায়। দেখেন এটা লম্ব, বুঝতে পারছেন? ডাবল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি ভাই। রাইট, তার মানে ডাব্লু এক্স এর সাথে কিন্তু আর y/2 না, বরং গুণ করতে হবে x/2। তাহলে আমরা লিখে দিলাম ডাব্লু এক্স ইন্টু x/2। এইটাই তো দুইটা মোমেন্ট, তার স্থির আছে মানে আমরা বলতে পারি এই মোমেন্ট সমান 0। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্যাগ বের করা। আচ্ছা, স্যাগ মানে কি? এই লম্ব দূরত্ব না? হুম। এক্স আর ওয়াই এর ভিতরে কোনটা আসলে লম্ব দূরত্ব মিন করতেছে? ওয়াই। ওয়াই। ওয়াই লম্ব দূরত্ব মিন করতেছে। তাহলে এইখান থেকে আমি চাইলে কি ওয়াই এর মানটা বের করে ফেলতে পারি? বের করেন। আমি এখান থেকে কি লিখতে পারি? টি ওয়াই সমান WX²/2। তাহলে ওয়াই সমান WX²/2t। এইটাকে কি আমি স্যাগ বলতে পারবো? হ্যাঁ, স্যাক লেখা যাবে, ওয়াই ইকুয়াল কিভাবে স্যাক লেখা বলতে যাবে। পারবো? ওয়াই তো কেবলই এই বিন্দুর উচ্চতা, এই উচ্চতাটুকু কি স্যাগ বলা যাবে?
না, এটা হচ্ছে স্যার বলা যাবে না তো। আচ্ছা, এবার একটু সহজে বলি, আমরা সহজে মনে রাখি। দেখেন, আমি বলতেছি এই বিন্দুর জন্য আমি ওয়াই বের করলাম, এজন্য একে হ্যাঁ, স্যাক বলতে পারতেছি না। কোন বিন্দুর জন্য যদি বের করতাম তাকে স্যাক বলতে পারতাম? অবশ্যই সেটা হচ্ছে এই বিন্দু, ও বিন্দু। হ্যাঁ, এই যে এইটা এটা। হ্যাঁ, ওখানে বের করে স্যার বলতাম। ওর রেসপেক্টে এই বিন্দুর বের করে সেটাকে স্যাক বলা যাচ্ছে না, কিন্তু ওর রেসপেক্টে যদি এইটা বের করতাম তাহলে স্যাক বলতাম। হ্যাঁ, আমরা কিন্তু এখন এইটা বের করছি। আচ্ছা, আমি দুইটা আলাদা কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বের করছি এই কমলা কালারেরটা, কিন্তু সাদারটা বের করা লাগবে। আচ্ছা, কমলা কালার যখন বের করছি তখন এই লেন্থ কতটুকু নিছিলাম? এক্স। আর উচ্চতা নিছিলাম কত? ওয়াই। এখন বলেন তো, সাদা কালারের যদি যদি বের করতে চাই তাহলে এই যে এই দৈর্ঘ্যটা কত নিতে হবে? এক্স প্লাস L/2। L/2। আচ্ছা, L/2। হ্যাঁ, সেম ভাবে উচ্চতা ওয়াই এর পরিবর্তে কত নিতে হবে? এস। এস। তার মানে আমি যখনই এক্স এর জায়গায় L/2 বসাই দিব, বাই ডিফল্ট ওয়াইটা কিসে কনভার্ট হয়ে যাবে? এস। এসে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি এখন দেখেন এইখানে শুধুমাত্র এতটুকু মডিফাই করে দিলেই কিন্তু আমরা স্যাক পেয়ে যাব। তাহলে ওয়াই সমান এস তখনই বলে ফেলতে পারবো যখন এই এক্স এর পরিবর্তে কত বসাই দিব? L/2 বসাই দিব। তাহলে এটা সমান কত আসে? ডাব্লু L/2 এইটা হচ্ছে আমাদের স্যাগের অরিজিনাল সূত্র। এটাকে একটু মডিফাই করে আমরা আর একটু সুন্দরভাবে লিখতে পারি এরকম, যে এস সমান WL², আর এই যে 2²4 সেটা নিচে চলে আসবে, আর সে 8T হয়ে যাবে। আর ওয়াই বুঝতে ইকুয়াল পারছেন? এক্স স্কোয়ার ভাগ 2t যেটা করলেন, এটা হলো অশুভ স্যার নাকি? এটা কি করবে? এইটা হচ্ছে কিছুই না, এটা আমি একটা পয়েন্টের জন্য বের করলাম কনসেপ্টটা। মানে একটা পয়েন্টের জন্য জিনিসটা বের করলাম, কিন্তু এই পয়েন্টের জন্য না, বরং আমাকে টোটালটার জন্য নিতে হবে। এই জন্য পরবর্তীতে এসে ওটা রিপ্লেস করে দিলাম। এই মানে কাইন্ড অফ আমাকে 5টা ডিমের দাম বের করা লাগবে, আমি শুরুতে 5টা বের করতে পারি নাই, শুরুতে ধরেন একটা বের করে নিছি, পরে যায় 5টার জন্য বের করতেছি। বিষয়টা ধরেন এইরকম, কথার কথা। অথবা আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারেন যে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কি? একক ক্ষেত্রফল স্কোয়ার একক দৈর্ঘ্যের রোধ। তো আমার তো লাগবে ধরেন কথার কথা 100 কিলোমিটারের রোধ। তো তখন আমরা গুণ করে বের করি। বিষয়টা ধরেন ওই রকম টাইপের, যে আমরা একটা সার্টেন পয়েন্টের জন্য প্রথমত উচ্চতা বের করে নিলাম, কিন্তু আমাকে উচ্চতা বের করতে হবে একদম সর্বোচ্চ বিন্দুর জন্য। সো আমি এই যে এই পয়েন্টের ইয়েতে দুইটা রিপ্লেস করে দিয়ে সেই জিনিসটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মূল বিষয়। আর শুরুতেই আসলে এইটা বসাইতে পারতাম না, কারণ এই দৈর্ঘ্যটা অনেক বড়। প্লাস মানে ইন্টিগ্রেশনের মতো কল্পনা করেন, ইন্টিগ্রেশনে আমরা কি করি, খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নিয়ে ভাবি, তারপরে পুরোটার জন্য বের করে ফেলি। এখানেও কাইন্ড অফ ওই রকমই কনসেপ্টটা কাজে লাগতেছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে ইকুয়াল হাইটের জন্য। তো ইকুয়াল হাইট যদি আসে, আমি এই সূত্রটা ইউজ করব। শুধু মনে রাখা লাগবে যে ডাব্লুটা আসলে কি? একক দৈর্ঘ্যের ওয়েট। আমরা যে কন্ডাক্টরটা ইউজ করব তার একক দৈর্ঘ্যের ওয়েটটাই হচ্ছে আমাদের ডাব্লু। আনইকুয়ালের জন্য সূত্র আলাদাভাবে মনে রাখার দরকার নাই, যদিও সূত্র আলাদা ইয়ে আছে। আমরা যখন ম্যাথ করব, ম্যাথে কনসেপ্ট চলে আসবে। তো সূত্র আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নাই, মানে এক কথায় আমরা ম্যাথ করে করে ওই এটা করে ফেলবো। জাস্ট শুধু একটা মনে রাখেন, ধরেন বিষয়টা যদি এরকম হয়, এইটা মনে করেন আমাদের তার, তাহলে এই হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। আগের বার দুই পিলার থেকে সমান উচ্চতা ছিল, কিন্তু দেখেন এই পিলার থেকে এইটার উচ্চতা হচ্ছে এতটুকু। এটা ধরলাম হুম। প্রথমটার স্যাগ। আর এই পিলার থেকে এই লোয়েস্ট পয়েন্টের উচ্চতা হচ্ছে এতটুকু। এটা হচ্ছে দ্বিতীয়টার স্যাগ। তাহলে এখন দেখেন S1 আর S2 তো সমান না, আগের বার কিন্তু দেখেন সমান ছিল। এজন্য আমি আর আলাদা বেরই করি নাই, মানে এক পাশে করছি, এই পাশে আর করিই নাই। এই উচ্চতাও যা, এই উচ্চতাও তাই, এজন্য একবারে এস আকারে বের হয়েছে, কিন্তু দেখতেছি এখানে আলাদা আলাদা।
তো সেটা যদি হয়, এখন এই যে এইটা হচ্ছে সেই টোটাল লেন্থ, মানে আমরা যদি এই পয়েন্টকে এইখানে কল্পনা করি, তাহলে এইটা কি টোটাল লেন্থ এল। এখন তো আর আমি বলতে পারতেছি না যে এটা হচ্ছে L/2, এটা L/2। তো এইটাকে এল হিসাবে বলতেছি। ধরে নিলাম যে এইখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে x1, আর এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে x2। কোনটা কত সেটা আমরা জানি না, কিন্তু এতটুকু শিওর জানি যে x1 আর x2 যদি যোগ করে সেটা এল হয়। কথা বুঝতে পারছেন? এবার আমরা যদি এই অংশটুকু কল্পনা করি, স্যাগের কনসেপ্ট থেকে পাইলাম স্যাগ সমান ডাব্লু। দেখেন আগের বার কি করছি, স্যাগ সমান ডাব্লু L/2 তার হোল স্কয়ার। আমি কিন্তু দেখেন যেই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছে, যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটার জন্য যে লেন্থ, এই লেন্থের স্কয়ার ডিভাইডেড বাই 2t। এই যে ডাব্লু ওই লেন্থের স্কয়ার ডিভাইডেড বাই 2t। তার মানে এইখানে আমি সূত্র অ্যাপ্লাই করব কি, ডাব্লু এই পয়েন্ট আর এই পয়েন্টের যে লেন্থ আছে সেটা কত, x1। তাহলে এইখানে আমি বসাই দেবো ডাব্লু x1² বাই 2t, এটাকে বলতেছি S1। আচ্ছা, উল্টাটাও S1 S2 থাকতে পারে, আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, ওটা ম্যাথ হিসাবে করলে ওকে। আর S2 কত হবে, ডাব্লু এই লেন্থের দূরত্ব কত, x2²/2। এই কনসেপ্টটুকু মনে রাখেন, তাইলেই হবে। আমরা ম্যাথ করার সময় জিনিসটা এমনিতেই, যেহেতু ক্যালকুলেটরে করব, আলাদাভাবে আর সূত্রের মতো করে মুখস্থ রাখার কোনো দরকার নাই। আরেকটা জিনিস একটু আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বড় স্যাগ আর এটা হচ্ছে ছোট স্যাগ। তো এই বড় স্যাগ আর ছোট স্যাগকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কি পাই, এইখানকার একটা উচ্চতা পাই। এটাকে ধরেন আমরা এইচ হিসাবে মনে রাখতে পারি, যে এই যে পিলার আর এই পিলার, এই দুইটা পিলারের যে হাইটের ডিফারেন্স, সেটা হচ্ছে এইচ। এই এইচ সমান কত, বড় স্যাগ মাইনাস ছোট স্যাগ। সহজ কথা। আর আগেরটা কিন্তু ইকুয়াল হাইট ছিল, সো এই কনসেপ্টের কোনো দরকারই নাই। এটারও হাইট যা, এটারও হাইট যা। আর এখানে যেহেতু হাইটের ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকেই আমরা বলতেছি স্যাগ দুইটার ডিফারেন্স হচ্ছে সেই হাইটটা। আপাতত এতটুকু দেখলেই ওকে, আমরা এখন ম্যাথ দেখলে মোটামুটি এই জিনিসটা বুঝতে পারবো। আর বাকিটা যে কনসেপ্ট গুলো আছে আমি প্রত্যেক ম্যাথের সাথে সাথে এটা নিয়ে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। দেখেন এটা খুব ছোটখাটো জিনিস, যে এখানে আমাদের বলে দিছে ওয়েট অফ কন্ডাক্টর এত kg/কিলোমিটার। এই ডাব্লুর কথা কি বলছিলাম, যে ডাব্লুটা আমরা বারবার ইউজ করতেছি, সেই ডাব্লুর কথা বলতেছি প্রতি একক মিটার দৈর্ঘ্যে কি পরিমাণ হচ্ছে আমাদের ওয়েট আছে সেইটা। তাহলে এইটা বলে দিছে প্রতি, মানে এক কথায় 1 কিলোমিটারে। আর আমরা ডাব্লু যদি বের করতে চাই মিটারে, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। সবসময় মনে রাখবো ডাব্লু হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে অথবা 1 মিটারে কি পরিমাণ ভর আছে সেইটা। তাহলে ডাব্লু কত, ঐকিক নিয়মেও করতে পারেন, কনসেপ্ট কাজে লাগালে ওকে। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে 1000 মিটারের ভর যদি এত হয়, 1 মিটারের ভর কত হবে, মনে মনে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে দেন। 1000-এর ভর এত, একের ভর এত ভাগ 1000, মানে হচ্ছে 0.68 কেজি। আপনি চাইলে পার মিটার লিখে দিতে পারেন, অথবা মুখে লিখলেও ওকে। মানে মুখে বলতে পার মিটার এরকম লিখে দিলে বা এখানে লিখলেও ওকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে লেন্থ অফ দা স্প্যান হচ্ছে 260 মিটার। ওই যে যেই লেন্থের কথা বলে দিছে এল, এল হচ্ছে 260 মিটার। আলটিমেট স্ট্রেংথ সেফটি ফ্যাক্টর, আচ্ছা এই জিনিসটা একটু বলে রাখি। এটা আবার এক একটা এক এক রকম ঝামেলা হবে। আমি যেহেতু পরবর্তীতে ম্যাথ করা লাগবে, আমি আপাতত সূত্রটা একবারে বলে দিচ্ছি, যে ওয়ার্কিং স্ট্রেস, এইটা বলতে বোঝাবে আলটিমেট স্ট্রেংথ
ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর, আর টেনশন যেটা আমরা বলতেছি টি সমান হচ্ছে এই ওয়ার্কিং স্ট্রেস ইনটু কন্ডাক্টর এরিয়া। তাহলে যদি একক দৈর্ঘ্যের মানে কন্ডাক্টর এরিয়া, তাহলে একক ক্ষেত্রফলের জন্য যদি আমি বের করি, তাহলে টেনশনটাও যা কথা, ওয়ার্কিং স্ট্রেসটাও তাই কথা। বাট এক এক ম্যাথে এক এক রকম লাগতে পারে, এই জন্য একবারে সূত্র মনে রাখেন। তাহলে এখান থেকে আমি টি বের করে ফেলতে পারবো পার স্কোয়ার মিটার এরিয়া টি সমান এই যে আলটিমেট স্ট্রেন্থ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। আলটিমেট স্ট্রেন্থ কত? 3100 ডিভাইডেড বাই 2, কত আসে? 1550 কেজি। কোশ্চেনে চাইছে কি দেখেন, ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ গ্রাউন্ড এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ এত। আচ্ছা, এই জিনিসটা একটু বলি। এটা তো আমি জাস্ট তারের অংশটুকু দেখালাম, কিন্তু আমরা তো থাকি মাটিতে। তাহলে মাটির রেসপেক্টে যদি জিনিসটা একটু দেখি, এটা হচ্ছে ধরেন সেই মাটি, এইখানে একটা এরকম পোল লাগানো আছে, এইখানে মনে করেন একটা পোল লাগানো আছে, তার ঝুলে আছে এইরকম। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্টটা মাটি থেকে কতটুকু উপরে আছে সেটাকে বলতেছে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এইটা তার মানে প্রশ্নে আমাকে যে বলে দিছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 10 মিটার, এর মানে হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। আর প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে হচ্ছে ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ গ্রাউন্ড এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড, মানে মাটি থেকে কত উঁচুতে কন্ডাক্টর, মানে কন্ডাক্টর সাপোর্ট কোনটা, এটা তো আর কন্ডাক্টরের সাপোর্ট না। এই যে এখানে আটকায় রাখছে কিছু না কিছু দিয়ে অথবা সেট আপ করে, তাহলে এটাই হচ্ছে কন্ডাক্টরের সাপোর্ট। তখন আমাকে প্রশ্নে কিন্তু চাইছে এইটা, যে মাটি থেকে কত উপরে কন্ডাক্টরকে সাপোর্ট দেয়া হচ্ছে, তাহলে সেটা কত হবে? আমি যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা জানি আর কোন সিস্টেম করে স্যাগ বের করে ফেলতে পারি, তাহলে এই দুইটার যোগফলই আসলে আমাদের অ্যান্সার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যোগ স্যাগ, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের প্রশ্নে বলে দিছে, এখন আমাদের টার্গেট হচ্ছে স্যাগ বের করা। তাহলে স্যাগ যেহেতু ইকুয়াল আছে, আমরা স্যাগ এস সমান কি বলতে পারি? ডাব্লু, যেই দৈর্ঘ্যের কথা বলতেছে সেই দৈর্ঘ্যের স্কোয়ার ডিভাইডেড বাই 2t, অথবা ডাব্লু এল স্কোয়ার বাই 8t, আপনার যেভাবে সুবিধা করে নিলে হচ্ছে। প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমাদের জানা হয়ে গেছে। ডাব্লু হচ্ছে 0.68,
L/2, এল দেওয়া আছে হচ্ছে 260, তাহলে এইটার অর্ধেক হবে হচ্ছে 130 বাই 2 ইন্টু টি। টি কত বের হলো? টি বের হয়েছে 1550। দেখেন কত আসে। তাহলে এটা আসতেছে হচ্ছে 3.71 মিটার। তাহলে আমাদের সাপোর্ট হাইট কত হবে? গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল 10 মিটার, আর তার সাথে স্যাগ যোগ করে দেব, তার মানে 13.71 মিটার আমাকে মাটি থেকে উপরে আমাদের যে কন্ডাক্টর আছে ওকে সাপোর্টে রেখে দিতে হবে। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আর যদি শুধু স্যাগ চাইতো তাহলে শুধু স্যাগ বের করে দিলে ওকে। এটা আসছে 10 মিটার। এটা একবার পিসির আসছিল সাবে। দিলে আসলে এই দেখবেন যে ভিকে মেটার এগুলো পড়লে ইনশাল্লাহ খুব একটা ইয়ে আসবে না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, দেখেন এখানে কি দিয়ে দিছে, এ ট্রান্সমিশন লাইন হ্যাজ এ স্প্যান এত মিটার বিটুইন লেভেল সাপোর্ট, মানে ওই যে লেন্থের কথা বলতেছে সেটা। দ্য কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া এত, মানে ওই যে ধরেন আমরা যদি একটা কন্ডাক্টর নেই, এটা হচ্ছে কন্ডাক্টর। ক্রস সেকশনাল এরিয়া বলতে বোঝায় কন্ডাক্টরের মাথা যদি কেটে ফেলি, ধরেন একটা জায়গায় ব্লেড দিয়ে কাটলাম, দেখবেন যে ব্লেড দিয়ে কাটলে এরকম গোল একটা অংশ বের হয়ে আসবে। এই গোল অংশের যে এরিয়া, সেই এরিয়াটাকেই বলে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। দ্য টেনশন ইন দ্য কন্ডাক্টর ইজ এত, ওকে ভালো কথা দেওয়া আছে। ইফ দ্য স্পেসিফিক গ্রাভিটি অফ দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইজ এত, এটা নিয়ে আমি বলতেছি। অ্যান্ড উইন্ড প্রেশার ইজ এত, মানে এখানে একটা উইন্ডের কনসেপ্ট কিন্তু আছে। আমাকে স্যাগ, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল স্যাগ। আচ্ছা, এটা শুরু করার আগে আগে বলি, ধরেন এইটা হচ্ছে আমাদের যে তার, সেই তারের একটা মাথা, মানে তার তো হয় গোল, তাহলে মাথাটাকে যদি আমি উপর থেকে দেখি, মানে কথায় তারকে যদি আমি সামনে ধরে দেখি তাহলে এরকম একটা অংশ দেখতে পাবো। তো বাতাস ধরেন এই দিক থেকে একে ফোর্স দিচ্ছে বা বল দিচ্ছে, ফোর্স বল অবশ্য এক জিনিস না, দেখ ফোর্স দিচ্ছে। তাহলে এই যে কন্ডাক্টরটা আছে, সে অ্যাকচুয়ালি এই দিকে চলার চেষ্টা করবে বা সে চাইবে এই দিকে যাইতে, কিন্তু কন্ডাক্টর আলটিমেটলি মানে একদম শুরুতে, যে কোনো কন্ডাক্টর শুরুতে ঝুলে আছে মানে ও চাইবে আমি নিচের দিকে থাকবো। স্বাভাবিক কথা, একটা জিনিস যদি ঝুলে থাকে কেউ, ও তো চাইবে যে আমি নিচের দিকে যাব। কিন্তু এই দিক থেকে বাতাস এসে আবার কি করতেছে, বাতাস এসে এই পুরো কন্ডাক্টরের সিস্টেমটাকে চাচ্ছে এই দিকে সরাই ফেলতে। তাহলে কন্ডাক্টর চাচ্ছে আমি নিচের দিকে চলে যাব, বাতাস চাচ্ছে ওকে আমি এইদিকে সরাবো। ভেক্টরের রুলস হিসাবে আমরা জানি, যখন কোনো একটা পয়েন্টে বা কোনো একটা বস্তুর উপরে এরকম ফোর্স মানে কোথায় বল অ্যাপ্লাই হয়, তাহলে বস্তুটা দুইটা বলের লব্ধি বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ যেই তারটা এইরকম ছিল, সেই তারটা এইরকম একটু বাঁকা হয়ে যাবে। কোন দিক বরাবর বাঁকা হবে? এই যে এই দিক বরাবর। এটা কিন্তু ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা জানি। তো আমরা যদি, আচ্ছা এখানে মুছে দিই, পরে আবার ঝামেলা হবে। তো আমরা যদি জিনিসটাকে একটু এরকম ভাবে দেখি, যে তারের নর্মালি ইয়ে কাজ করতেছিল এই দিক বরাবর, বাতাস এসে বলছে না আমি এইদিকে পাঠাবো, আলটিমেটলি তার এইদিকেও যাবে না, তার এইদিকেও যাবে না, তার যাবে এই দুইটা বলের লব্ধি বরাবর। তাহলে এইটা হচ্ছে ধরেন বাতাসের জন্য যে ইয়েটা পাইলাম সেইটা, আর এটা হচ্ছে নর্মালি তারের যে নিজস্ব একটা ভর কাজ করে, মানে ওজন কাজ করে নিচের দিকে, সেটার জন্য যেটা আছে সেটা। আর এইটা হচ্ছে দুইজনের ফলে যেই লব্ধি পাচ্ছি সেইটা।
এই ডাব্লু টি কে কাজে লাগাই আমরা যে স্যাগটা পাবো, সেই স্যাগকে আসলে বলে হচ্ছে স্ল্যান্ট স্যাগ। তারের জন্য দেখেন এইটা কি নিচের দিকে কাজ করতেছে। তো আমি যদি এই কোণটাকে বলি হচ্ছে থেটা, সবাই আমরা জানি যে কোনো একটা জিনিসের বা বলের, আমরা যদি বলতে পারি ভেক্টরের যদিও, বাট এখানে যেহেতু বল আছে আমরা বল নিয়েই কথা বলি। কোন একটা বল যদি একটা কোণ করে কাজ করে, তাহলে তার দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ কোনটা? থেটার সাথে যেটা থাকে সেটাই হচ্ছে অনুভূমিক উপাংশ, আর অপোজিটটা সেটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এখানে দেখেন এই যে থেটা আছে কার সাথে? ডাব্লু এর সাথে। মানে এক কথায় ডাব্লু টি আর ডাব্লু, এই দুইটা হচ্ছে থেটা। তো এই যে প্রশ্নে বলতেছে ভার্টিক্যাল স্যাগ, তো আমরা আসলে এইখান থেকে দেখে একটু উল্টা মনে হতে পারে। ভার্টিক্যাল বলতে সহজ কথা হচ্ছে লম্ব বোঝায়, আর হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক বোঝায়। কিন্তু তারের রেসপেক্টে ভার্টিক্যাল মানে আসলে এটা বোঝাচ্ছে, যদিও এই জিনিসটা আসলে যেহেতু থেটার সাথে আছে সো এটা কিন্তু কজ মিন করবে। বাট যদি বিষয়টা এরকম থাকতো, এইটা থাকতো, তাহলে এইটা কিন্তু কজ হতো আর এটা হতো সাইন। কারণ ভার্টিক্যালি সাইন হয়, হরাইজন্টালি কজ হয়। বাট এখানে আসলে উল্টা হয়ে গেছে। তো আমরা ভার্টিক্যালি এখন মনে রাখবো কজ, কেননা থিটার সাথে যাই থাকে তাই হচ্ছে কজ। তো আমরা এটা মনে রাখবো। প্রশ্নে যে বলছে ভার্টিক্যাল স্যাগ, ডাব্লিউটিটা হচ্ছে স্ল্যান্ট স্যাগ। তাহলে স্ল্যান্ট স্যাগের এই বরাবর যে উপাংশ, সেটাকেই বলতেছি ভার্টিক্যাল স্যাগ। তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? যে কোনো বলের থেটা বরাবর উপাংশ হয় হচ্ছে তার কস থেটা, মানে ডাব্লিউ টি কস থেটা। তাহলে এইটাকেই আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল স্যাগ। এখন এইটা তো আর স্যাগ না, এটা তো আমি বলতেছি যে এইটার উপাংশ, মানে এইটা দ্বারা যেটা বের করব সেটার এই উপাংশ বের করে দিলেই সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্যাগ। আর যদি নর্মালি ভার্টিক্যাল স্যাগ না আছে, শুধু স্যাগ বের করতে বলে, তাহলে অবশ্যই আমরা কি করবো, যে এই স্যাগটা বের করে দেবো, যেটাকে স্ল্যান্ট স্যাগ বলতেছি সেটা। তাহলে এই বরাবর স্যাগ যদি হয় এস, এই বরাবর যে স্যাগটা হবে সেটাকে আমরা বলবো এস কস থেটা। একদম সহজ কথা, খাঁটি বাংলা। এই বরাবর যদি স্যাগ হয় এস, এইটার ভার্টিক্যালি যে অংশ উপাংশটা আছে সেটা অবশ্যই কি হবে? এস কস থেটা। সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল স্যাগ। এটা হচ্ছে এস, এটার এই উপাংশটা হচ্ছে এস কস থেটা। কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। আমরা এখন ম্যাথ করব। এস টি কত হবে? মানে যেটাকে আমরা ধরেন এস টিও লিখতে পারি, আবার যদি আপনি বলেন যে আমি এস লিখবো তাও চলতেছে। কিন্তু এস কার জন্য? ডাব্লিউ টি এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে এস। এস এর সূত্র কি শিখছিলাম? এস এর সূত্র শিখছিলাম ডাব্লু ইন্টু দূরত্বের স্কোয়ার বাই টু টি। তো ডাব্লু তো এখানে ডাব্লু নেওয়া যাবে না, নিতে হবে ডাব্লু টি ইন্টু দূরত্বের স্কোয়ার। দূরত্ব মানে ওই যে কোন দূরত্বটা এখানে আমরা ইউজ করব সেটা, সেটা অবশ্যই কি এল বাই টু স্কোয়ার বাই টু টি। এটা হচ্ছে নর্মাল অবস্থা। এখন আমাদের এইটা বের করতে গেলে কি কি লাগবে? এটা বের করতে গেলে ডাব্লিউ টি লাগবে। লেন্থ আমাদের দেওয়া আছে, কোনো সমস্যা নাই। টেনশন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে, দ্য টেনশন ইন দ্য কন্ডাক্টর ইজ 2000 কেজি। হুম, তাহলে টেনশনও আমরা জানি, লেন্থও আমরা জানি। এখন আমাদেরকে যে ডাব্লিউ টি টা বের করতে হবে। ডাব্লিউ টি এর কনসেপ্ট কি শিখছিলাম? ডাব্লিউ টি পরে আসি, আগে ডাব্লিউ আসে। ডাব্লিউ কি জিনিস? একক দৈর্ঘ্যে তারের ভর বা ওজন যাই বলি, সেটাই হচ্ছে আমাদের ডাব্লিউ। দেওয়া আছে কি সেটা আমাদেরকে বলে দিছে যে
দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইজ এত অ্যান্ড উইন্ড প্রেশার ইজ এত। তার মানে কিন্তু ডিরেক্টলি কিছুই আমাদেরকে দেওয়া নাই, আমাদের এখন ওই সিস্টেম করে করে বের করে দিতে হবে। তাহলে আসি একে একে জিনিসটাই করি। এখন এই ছোটবেলার কিছু কিছু সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। সেটা হচ্ছে প্রেসারের সংজ্ঞা কি? পি সমান একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অ্যাপ্লাই করা হয় সেটাকে বলে হচ্ছে চাপ বা প্রেসার। আমাদের উদ্দেশ্য হচ্ছে বল বের করা। এই ডাব্লু যেটা বলছি সেটা তো বল কনসেপ্ট। তাহলে এফ সমান কত হবে? পি ইন্টু এ। তাহলে এফ সমান হচ্ছে পি ইন্টু এ। পি কি জিনিস? প্রেসার। এ কি জিনিস? এরিয়া। কি পরিমাণ এরিয়ায় প্রেসার দিচ্ছে? কে প্রেসার দিচ্ছে? বাতাস দিচ্ছে প্রেসার। এই যে বলেই দিছে যে বাতাসের প্রেসার কত? 1.5 কেজি/মিটার লেন। তাহলে প্রেসার আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা এর সাথে বাতাস কি পরিমাণ জায়গায় প্রেসার দিচ্ছে সেটা বের করি তাহলে ওকে। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, আমাদেরকে কিন্তু তারের ক্ষেত্রফল বের করা যাবে না, আমাদেরকে বের করতে হবে বাতাস কতটুকু জায়গায় প্রেসার দিচ্ছে। তাহলে এইটা যদি হয় তার, তাহলে বাতাস কি পরিমাণ প্রেসার দিবে? এই তারের যে ব্যাস আছে, ব্যাস এবং লেন্থ, এই দুইটার গুণফলকেই আমরা বলবো হচ্ছে বাতাস কতটুকু জায়গায় প্রেসার দিবে। তার মানে বাতাসের জন্য যে প্রেসার, মানে কোথায় প্রজেক্টেড এরিয়ার কথা বলতেছি, প্রজেক্টেড এরিয়া এটা সমান হবে হচ্ছে সেই তারের ব্যাস কত ইনটু আমি যতটুকু লেন্থের জন্য বের করতে চাচ্ছি সেইটা। হ্যাঁ, স্বাভাবিক কথা, কিছু না বললে আমরা একক দৈর্ঘ্যের জন্যই বের করব, এটা খুবই অবভিয়াস জিনিস। যে কোনো জিনিস কিছু না বললে সবসময় একক দৈর্ঘ্যের জন্য বের করব। তাহলে এই অংশটুকুর কিন্তু কাজ আমাদের শেষ, যে আমরা কি করব? ডায়ামিটার বা ব্যাসকে দৈর্ঘ্য দ্বারা গুণ করে দেব। দৈর্ঘ্য যেহেতু 1 মিটার নিব, তো এইভাবে গুণ করব। And এই যে ডি, এটা তো আর আমরা জানি না, কার ডি বের করব? তারের ডি বের করব। কোত্থেকে পাবো? এই যে বলে দিছে ক্রস সেকশনাল এরিয়া 2 সেন্টিমিটার স্কোয়ার, এইটা থেকে আমি বের করে ফেলতে পারবো। এখানে আবার দুইটা এরিয়া আছে, কনফিউজ হতে পারেন, আমি লিখে রাখি। ওকে, তাহলে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কত? দেখেন কিছুক্ষণ আগেই বললাম কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এত। বলুন তো এটা দেখতে কার মতো? দেখতে বৃত্তের মতো। আর আমরা জানি বৃত্তের এরিয়া কত? πr²। তাহলে আমরা বলতে পারি πr², এইটা সমানই হচ্ছে এই যে 2 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা তো মিটারের জন্য করব, তাহলে 2 তো আর লেখা যাবে না, লিখতে হবে কত? 2 ইন্টু সেন্টিমিটারকে মিটার করলে হয় 10⁻², কিন্তু সেন্টিমিটারের স্কোয়ার, তার মানে এটারও একটা স্কোয়ার হয়ে যাবে। উদ্দেশ্য ডি বের করা। তো আর সমান কত লেখা যায়? আর সমান লেখা যায় যে d/2। তাহলে আমরা পাইকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ডি সমান কত লেখা যায়? এই পাশের, আচ্ছা, ডি স্কোয়ার সমান হচ্ছে
ফোর, এই পাশে ফোর যায়, এই পাশে গুণ হয়ে যাবে, এইভাবে লিখে ফেলা যায়। এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ডি পেয়ে যাব। তাহলে দেখেন ডি কত আসে। এক মিনিট। স্যার, ক্যালকুলেশন তো ঠিক আছে মনে হয়। মনে হচ্ছে ওখানে ঠিক আছে। এটা কত আসতেছে তাইলে? 0.055। জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ। আমাদের প্রবলেম হচ্ছে প্রশ্নে বলে দিচ্ছে আচ্ছা, এখানে আমাদের এটা আসলে করার দরকার ছিল না। কেন ছিল না? সেটা হচ্ছে এই জিনিসটা আমরা তখনই কাজে লাগতো যদি আমাদের প্রেসারে, সরি, উইন্ড প্রেসারটা প্রজেক্টেড এরিয়ার রেসপেক্টে বলা থাকতো যে প্রজেক্টেড এরিয়াতে এই পরিমাণ প্রেসার দিচ্ছে। আমাদেরকে প্রশ্নে বলে দিছে প্রত্যেক মিটার লেন্থে এই পরিমাণ প্রেসার দিচ্ছে। তো আমাদের আর এরিয়ার জন্য বের না করে লেন্থের জন্য বের করলেই কিন্তু চলবে। এখানে আসলে এটা আর দরকার পড়তেছে না। এটা বের করলে যদিও ভুল না, এখানে কোনো ভুল নাই। প্রবলেম হচ্ছে আমরা যে এটা যে বের করতেছি, বের করে পরবর্তীতে এটাকে কাজে লাগাতে পারবো না, কারণ আমাদেরকে একক দৈর্ঘ্যের জন্য করতে বলছে, ক্ষেত্রফলের জন্য না। এটা মেবি পরবর্তী মানে অন্য ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, যদি অন্য ম্যাথে আমাদেরকে প্রেসারের জন্য বলে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্নেই বলে দিছে যে এই যে প্রেসারটা এটা হচ্ছে 1.5 কেজি পার মিটার লেন্থ, মানে প্রত্যেক মিটার লেন্থের জন্য হচ্ছে এত। তাহলে একবারে আমি ডাব্লুটাই বলে দিতে পারি 1.5 ইন্টু 1। এখানে আমার আর কষ্ট করে বের করা লাগতেছে না, যে এই কথাটার কারণে আমরা পরবর্তী ম্যাথ দেখলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে যে আসলে কোন কথার কারণে কোশ্চেন চেঞ্জ হবে। আচ্ছা, এইটা গেল, আমাদের কি বের করলাম? ডাব্লু ডাব্লু বের করলাম। কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে কন্ডাক্টরের কথা বলতেছি ওর নিজস্ব একটা ওজন আছে। সেটা কত? এই যে প্রশ্নে বলে দিয়েছে ইফ দা স্পেসিফিক গ্র্যাভিটি অফ দা কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইজ এত, তাহলে এইটাই কিন্তু আমাদের বের হয়ে যাবে। দেখেন আমরা কি বের করতে চাচ্ছি?
আমরা বের করতে চাচ্ছি ওই কন্ডাক্টরের কেজি। তাহলে এইটা দেখেন আছে কত, কেজি পার মিটার কিউব, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব, বাট ওটাকে তো কেজি পার মিটার কিউব বানানো যাবে। তাহলে বলেন তো এই জিনিসকে কিভাবে কেজি বানাই ফেলা যায়, কি করলে কি এটা কেজি হবে? আপনার হাতে কেজি পার মিটার কিউব আছে, একে কি করলে এটা কেজি হয়ে যাবে? স্যার মিটার কিউব কে ইয়া করলে মিটার কিউব যদি গুণ করে দিই এর গুণ সাথে। করলে কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, মিটার কিউব কার একক? লেন্থ। লেন্থ কেন হবে? লেন্থ তো মিটার। মিটার কিউব কার একক? ঘন কিউব, যেটা মানে কোথায় ক্ষেত্রফলের একক কি? দৈর্ঘ্য হচ্ছে মিটার, প্রস্থ মিটার, দুইটা যদি গুণ করি হয় ক্ষেত্রফল, মিটার ক্ষেত্রফল স্কোয়ার। এর সাথে যদি আবার উচ্চতা গুণ করে দিই কি হয়? কিউব মিটার হয়ে কিউব। যায়। তাহলে কিউব হয়ে দৈর্ঘ্য যায়। প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে কি পাই আমরা? ক্ষেত্রফল পাই স্যার। আয়তন, ভলিউম। তার মানে এই যে এই ভ্যালুটা আছে, এইটার সাথে যদি আমি এই কন্ডাক্টরের ভলিউম গুণ করে দিই, তাইলেই কিন্তু আমাদের চলে আসতেছে। আচ্ছা, কন্ডাক্টরের আয়তন তো অনেক, একটা কন্ডাক্টর ধরেন 200-300 কিলোমিটার ধরে আছে, কতটুকু নিব? আচ্ছা, ডাব্লুর সংজ্ঞা আমরা কি পাইছিলাম? এই যে যে ডাব্লু গুলো বলতেছি, সংজ্ঞা কি পাইছি? প্রতি একক দৈর্ঘ্যে। তাহলে অবশ্যই যে আয়তনটা নিব, সে আয়তনও কি হবে? একক দৈর্ঘ্যের আয়তন নিতে হবে। আয়তন কি জিনিস? ভি সমান কোন একটা তার, তার ক্রস সেকশনাল এরিয়া যত এবং তার দৈর্ঘ্য যত, এই দুইটার গুণফলকেই বলে হচ্ছে আয়তন। জি জি। এই যে এরকম ক্রস সেকশনাল এরিয়া এখানে অসংখ্য আছে। তাহলে আমি যদি একটা ক্রস সেকশনাল এরিয়ার সাথে এল গুণ করে দিই, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এল, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করে দিলেই আমার সেটা কি হয়ে যায়? আয়তন হয়ে যায়। তাহলে ভি সমান কত হবে? এ ইন্টু, প্রশ্নেই বলে দিচ্ছে একক দৈর্ঘ্যের জন্য, তাহলে আয়তনের জায়গায় কত বসাবো? যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে সেটা বসাই দিব। তাহলে ডাব্লু সমান, প্রথমে কি দেখলাম? ডাব্লু সমান কি, যেই স্পেসিফিক গ্র্যাভিটি আছে সেটার সাথে আয়তন গুণ করব। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটা আগে তুলে নিই, 9.9 ইন্টু, গ্রামকে যদি কেজি বানাই তাহলে কি করা লাগবে? 1000 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে। ভাগ করতে হবে স্যার। সেন্টিমিটার কিউবকে তোমার মিটার কিউব বানানো লাগবে, কিন্তু এর নিজেই ভাগ হয়ে আছে। তাহলে আবার যদি চেঞ্জ করে এটা কি উপরে উঠে যাবে, তার মানে গুণ করে দিতে হবে। গুণ হয়ে যাবে, জি। সেন্টিমিটারকে মিটার করতে হয় 10⁻⁻² দ্বারা, আর যেহেতু মিটার কিউব আছে তাহলে এই যে হয়ে গেল মিটার কিউব ইন্টু কত? ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া কত? 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর সাথে নিলাম 2, সেন্টিমিটারকে করলে হয় 10⁻⁻², যেহেতু স্কোয়ার আছে এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের ডাব্লু। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? এই যে এইটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, একক হচ্ছে কেজি পার মিটার কিউব। আর এর সাথে যদি মিটার কিউব গুণ করে দিই, মিটার কিউব কাটাকাটি হয়ে গেল, পুরো জিনিসটার আউটপুটে শুধু কেজি থাকবে। আচ্ছা ওয়েট, এটা কি আমাদের উপরে উঠে? আমি আর একবার একটু দেখি। গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রামকে যদি আমি
কেজি বানাই, তাহলে 10⁻⁻³ সেন্টিমিটার কিউবকে যদি আমি বানাই হচ্ছে তাহলে ও না 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 না, এটা নিচে বসে। এই যে গ্রাম, ওইটাকে কেজি করলে হয় কত, 10⁻³ এর নিচে আছে, নিচেই থেকে যাবে। সেন্টিমিটার কিউবটা করলে এটা আসতেছে। আচ্ছা, এটা করলে কত আসে? এই একক গুলো একটু খেয়াল রাখেন, কারণ এখানে আসলে ভুল হওয়ার চান্স থাকবে। 10⁻, এটা করলে -6, 1.98। এবার ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। এগুলা একটু খেয়াল রাখেন, এই যে কনভার্সন গুলো একটু খেয়াল রাখেন। আচ্ছা, ডাব্লু পেয়ে গেছি আমরা, ডাব্লু পেয়ে গেছি আমরা, ডাব্লু বের করা লাগবে। আচ্ছা বলেন তো, এইটা আর এইটাকে কাজে লাগে ডাব্লু কিভাবে পাওয়া যায়? পিথাগোরাসের সূত্র। এই যে এটা হচ্ছে একটা বাহু, ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু এটা ভূমি একটা স্কয়ার প্লাস বাহু, লম্ব স্কয়ার। রাইট, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ডাব্লু সমান √/W² প্লাস W²। √1.98 তার স্কোয়ার প্লাস আর একটা বের হয়েছিল কত, 1.5, তাহলে 2.484 কেজি। তাহলে আমাদের স্যাক কত হবে? যেটাকে আমরা বলতেছি স্ল্যান্ট স্যাক। দৈর্ঘ্য কত দিয়ে দিছে? দৈর্ঘ্য দিয়ে দিছে 150 মিটার, তাহলে 150-র অর্ধেক করলে কত হয়, 75। 75 স্যার। টিও প্রশ্নে বলে দিছে টি কত, টেনশন হচ্ছে 2000 কেজি। অ্যান্সার এটা উঠে আছে, ওইভাবে ধরে দিলাম। স্কোয়ারটা এর উপরে হবে। এটা হচ্ছে 2×4,000, 3.493 মিটার। এখন চাইছে ভার্টিক্যাল স্যাক। ভার্টিক্যাল স্যাক কি জিনিস দেখলাম, এস কস থেটা, তো থেটা তো আর আমরা জানি না, সেম ভাবে থেটাও বের করে ফেলা যায়। দেখেন, এটা যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এটা বাইরে লিখি তাইলে ভালো বুঝতে পারবেন বিষয়টা। ভূমি বাই অতিভুজ নাকি স্যার? অস্থিতা। হ্যাঁ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে এটা হচ্ছে থেটা,
থিটার একটা হচ্ছে এই যে এই লম্বটা হচ্ছে আমাদের ডাব্লু, আর এইটা হচ্ছে ডাব্লু টি, আর এটা হচ্ছে ডাব্লু ডাব্লু। ঠিক আছে তো? এটা হচ্ছে ডাব্লু, ও সরি, ডাব্লু আর ডাব্লু টি এর ভিতরে হচ্ছে থেটা, মানে এইটা হচ্ছে ডাব্লু ডাব্লু আর এটা হচ্ছে অনলি ডাব্লু। তাহলে দেখেন আমরা কি বলতে পারি, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। তাইলে ভার্টিক্যাল সেক সমান কত হবে? এস কস থেটা। এস কস থেটার জায়গায় আমরা কি লিখতে পারি? এস ইন্টু ডাব্লু বাই ডাব্লু ডাব্লু। এই তো হয়ে গেল। এস কত বের হয়েছে? এস বের হয়েছে 3.493। এই ডাব্লু বের হয়েছে 1.98 আর 1.5। স্যার এটা আসলে 4.61076। তো 4.61 না? ওয়েট, মানে তো ভুল হচ্ছে। সেটা হচ্ছে কস থিটা সমান কত, ভূমি বাই অতিভুজ না? এটা হচ্ছে ভূমি, অতিভুজ তো এইটা, জি স্যার, ডাব্লিউটি হচ্ছে চতুর্ভুজ। ডাব্লিউ টি। ডাব্লিউ টি, ডাব্লিউ টি কত বের হয়েছে? 2.484। এবার দেখেন তো কত আছে। এটা তো বলি, এর তো কম হবে, কারণ এর উপাংশে ভাগ করে ফেললে আরো ছোট হয়ে যাবে না? স্যার আসে 2.784। হ্যাঁ, এরকমই কিছু একটা আসবে। 2.78 মিটার। এটা বুঝতে পারছেন সবাই? মোটামুটি বুঝছি। এটা তো, এগুলো তো স্যার খুব কম এগুলা আসবে আইবিএস হ্যাঁ, পরীক্ষায়। এগুলা একটু প্র্যাকটিস করতে হবে ধরে ধরে, তাইলে জিনিসগুলো আর একটু clear হবে। এই যে এইটার কথা আসলে ওই সময় করছিলাম, যে আমাদেরকে উইন্ড প্রেসার পার মিটারে না বলে অনেক সময় বলে দিতে পারে এইরকম, এই যে উইন্ড প্রেসার এত কেজি পার স্কোয়ার মিটার অফ প্রজেক্টেড এরিয়া, এইভাবে বলে দিতে পারে। এইভাবে যদি বলে দেয় তখন আসলে যে আগের যেটা বললাম ওইভাবে করতে হবে। যদি পার মিটারে বলে দেয় তাহলে আর ওই ঝামেলা করার কোনো দরকার নাই। তাহলে এখানে আমি কিন্তু ডিরেক্ট সূত্র দিয়ে দিয়ে ম্যাথ গুলা করে ফেললাম। তাহলে যে ক্রস সেকশনাল এরিয়া বলে দিচ্ছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1.29 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে হয় এত, সমান ক্রস সেকশনাল এরিয়া সমান কত জানি, পাই আর স্কোয়ার। আর কে লেখা যায় d/2 তার হোল স্কোয়ার। এখান থেকে তাহলে ডি সমান কত লেখা যায়, √4 × 1.29 10⁻⁻⁴ ডিভাইডেড বাই পাই। তাহলে 0.0128 মিটার। বাতাসের জন্য যে ইয়েটা কাজ করতেছে সেটা কত, আগে একটু সাইডে নোট করে রাখি। পি সমান এফ ইন্টু এ। এফ মানে কি পরিমাণ, সরি, পি সমান এফ বাই এ, তাহলে এফ সমান হচ্ছে পি ইন্টু এ।
পি হচ্ছে কতটুকু প্রেসার দিচ্ছে, সেটা কতটুকু, এই যে 122 কেজি, ইনটু এ মানে হচ্ছে প্রজেক্টেড এরিয়ার জন্য কতটুকু। তো প্রজেক্টেড এরিয়া কত? প্রজেক্টেড এরিয়া হচ্ছে যেই কন্ডাক্টরের কথা বলতেছি, এই কন্ডাক্টরের ব্যাস যত ইনটু 1 মিটারের কথা যদি বলি, তাহলে 1 মিটার। আর এইখানকার দেখতে হবে যে কত মিটারের কথা বলে দিছে, সেই হিসাবে নেব। তবে নর্মালি অবশ্যই যেহেতু আমরা ডাব্লু বলতেই বুঝি যে পার মিটারে কি পরিমাণ ভর বা ওজন কাজ করতেছে সেটা, তো আমরা লেন্থকে অবশ্যই 1 মিটারই নেব। তাহলে ইনটু 1, এটাই হচ্ছে আমাদের প্রজেক্টেড এরিয়া। এই অংশটুকু হচ্ছে আমাদের প্রজেক্টেড এরিয়া। তাহলে কত আসবে? এক 122 ইন্টু 0.0128, 1.56 কেজি। ডাব্লু ডাব্লু পেয়ে গেলাম। এখন আমার কাজ কি? ডাব্লু বের করা। ডাব্লু কোথায় পাবো? দা কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল ওয়েট এত কেজি পার কিলোমিটার এন্ড হ্যাজ এ ব্রেকিং স্ট্রেস অফ এত। ওয়েট বলে দিছে, ওয়েট ডিরেক্টলি পাবো 170 কেজি পার, ও 1170 কেজি পার কিলোমিটার, কিন্তু আমাকে বের করা লাগবে পার মিটারে। তাহলে ডাব্লু সমান 1170 পার মিটার, মানে 1000 দ্বারা ভাগ। ওকে, এই যে এই দুইটা পাইলাম, মানে ডাব্লু টি বের হয়ে যাবে। ডাব্লু টি সমান কত? ডাব্লু স্কয়ার, ডাব্লু ডাব্লু স্কয়ার। আর ডাব্লু মানে হচ্ছে 1. ডাব্লু ডাব্লু হচ্ছে 1.56, তাহলে এটা আসতেছে হচ্ছে 1.95। আর কি লাগবে? টেনশন। টেনশন ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু আমাকে এই যে স্ট্রেস দেওয়া আছে 4218 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সেফটি ফ্যাক্টর দিয়ে দিছে হচ্ছে 5। যে ব্রেকিং স্ট্রেস অফ এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর সেফটি ফ্যাক্টর হচ্ছে 5। তাহলে শুরুতে কি শিখলাম? এটা লিখছিলাম কই? এই যে টেনশনের বিষয়টা কি লিখছিলাম? আলটিমেট স্ট্রেংথ কে সেফটি ফ্যাক্টর দ্বারা ভাগ করব, দেন কন্ডাক্টরের এরিয়া দ্বারা গুণ করে দিব। কত? এই যে এইটা যে আছে, এইটাকে আমরা সেফটি ফ্যাক্টর দ্বারা ভাগ করব, কন্ডাক্টরের এরিয়া দ্বারা গুণ করে দেব, মানে ক্রস সেকশনাল যে এরিয়া আছে সেটা দ্বারা গুণ করে দেব। এবং আমরা চেষ্টা করব সব একককে সেমে নিয়ে আসা। এখন নর্মালি ভাবেন, কেজি ভাগ সেন্টিমিটার স্কোয়ার, এর সাথে যদি সেন্টিমিটার স্কোয়ার গুণ করে দিই, সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার কাটাকাটি হয়ে কেজি থাকবে। তাহলে আমাকে এইটাও কনভার্ট করার দরকার নাই, এটাও কনভার্ট করার দরকার নাই, যেরকম আছে সেরকম গুণ করে দিলে ওকে। যদি এই একক আর এই একক আলাদা আলাদা হতো, তখন কিন্তু মিলানো লাগতো, কারণ কাটাকাটি করে কিন্তু একক কাটাকাটি হয়ে যাইতে হবে। যেহেতু এরা মিলেই আছে, আমার আর চেঞ্জ করার কোনো দরকার নাই। আমি একবারে টি সমান লিখে দিতে পারি কি, 4218 গুণ 1.29 ভাগ 5। তাহলে 1088.244 কেজি।
এবার কিন্তু আমাদের ওকে। প্রশ্নে চাইছে কি? প্রশ্নে চাইছে হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল সাইড। তাহলে ডাব্লিউ টি আগে বের করে ফেলি, সরি এস আগে বের করে ফেলি। ডাব্লিউ টি কত? ডাব্লিউ টি হচ্ছে 1.95। লেন্থ কত? লেন্থ হচ্ছে 200 মিটার, অর্ধেক করলে হয় 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টি কত বের হলো? 1088.244। 8.96। কি দেখলাম আমরা? ত্রিভুজটা ভূমি বাই অতিভুজ। এস তো 8.96 ইন্টু ডাব্লু কত? 1.17 বাই অতিভুজ হচ্ছে 1.95। কত আসলো? 5.376। বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, 8.20 মানে 20 নাম্বার ম্যাথটা করার দরকার নাই, কারণ এখানে হচ্ছে আপনার ওই আইসেরই দিয়ে দিছে। আমাদের আসলে ওই রকম বরফের ট্রান্সমিশন লাইন ওই রকম নাই, ওই করার দরকারও নাই। বাতাসের ইফেক্টটা একটু দেখতে পারেন, যেহেতু বাতাসের ইফেক্ট তো নর্মালি সব জায়গায় থাকবে। পরীক্ষায় আসলে আসলেও খুব বেশি বড় স্যাক দেওয়ার চান্স নাই, দিলে দেখবেন ছোটখাটো বিষয়ে দিবে। আর হচ্ছে 22 নাম্বার ম্যাথটা আপনারা নিজেরা ট্রাই করবেন, সেম কনসেপ্ট। 21 নাম্বার ম্যাথটাও মোটামুটি সেম কনসেপ্ট। এইখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের, যেমন এই ম্যাথটার কথাই বলি, এই ম্যাথটাতে এই যে এটা কিন্তু সেফটি ফ্যাক্টর। টি এর ভ্যালু যখন বের করছিলাম তখন সেফটি ফ্যাক্টর বসায় বের করছিলাম, আর এই ম্যাথটাতে আপনাকে সেফটি ফ্যাক্টরই বের করতে বলতেছে। তাহলে আপনি সবকিছু ক্যালকুলেশন করে, মানে কথায় প্রথম কথা হচ্ছে সবকিছু দিয়ে টি বের করবেন, দেন টি এর সূত্রে বসায় সেফটি ফ্যাক্টরটা বের করে ফেলবেন। তাহলে এইটা নিজেরা ট্রাই করবেন, আশা করি কনসেপ্ট বুঝলে এটা পারার কথা। মানে উল্টা, আগের বার টি বের করে আমরা হচ্ছে স্যাক বের করতেছিলাম। এই যে ভার্টিক্যাল স্যাক বের করতে এতক্ষণ কিন্তু ভার্টিক্যাল স্যাক বের করলাম। কি করছিলাম? ডাব্লিউ টি বের করলাম, টি বের করলাম, দিয়ে ভার্টিক্যাল স্যাক বের করলাম। আর এখন আমাকে ভি এস ডাব্লিউ টি এই সবগুলা দিয়ে আগে টি বের করব, দেন টি থেকে সেফটি ফ্যাক্টর বের করব। কথা বুঝতে পারছেন? মানে সূত্রের জাস্ট একটা কনসেপ্ট বুঝলে কিন্তু এটা ইজিলি বের করতে পারবেন। তাহলে প্রথমে জি স্যার, এগুলাকে কাজে লাগায় টেনশন বের করবেন, দেন ওইটা থেকে সেফটি ফ্যাক্টর বের করে ফেলবেন, শেষ। আচ্ছা, এবার একটু আনইকুয়াল দুই একটা করব, মানে ওর মধ্যে দুই একটা বলতে দুইটাই আমি রাখছি। এই দুইটা যদি বুঝে করেন ইনশাল্লাহ এখানে আর প্রবলেম হবে না। আচ্ছা, চিত্র কিন্তু আমাদের উম, প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, কারণ এই চিত্রটাই এখানে বর্ণনা করা আছে। আমি চিত্রটা নিছি যাতে এই যে এই আঁকানো ঝামেলা, পরীক্ষার খাতায় কিন্তু আপনাকে এই পুরো জিনিসটা নিজে ভিজুয়ালাইজ করা লাগবে। আঁকাবেনও নিজে নিজে, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিবেন, এই হচ্ছে বিষয়। দেখেন প্রশ্নটা কি বলছে, দা টাওয়ার অফ হাইট 30 মিটার এন্ড 90 মিটার রেসপেক্টিভলি। তো স্বাভাবিক কথা, এই টাওয়ারটা 30 মিটার
হাইট বলতে কিন্তু সবসময় মাটি থেকে হিসাব হয়। স্বাভাবিক কথা, টাওয়ারের হাইট বলতে আমরা মাটি থেকে হিসাব করব। তাহলে এই টাওয়ারের হাইট হচ্ছে 30 মিটার, এই টাওয়ারের হাইট হচ্ছে 90 মিটার। ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর একটা ওয়াটার ক্রসিং, এই যে এটা হচ্ছে পানি। দা হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দা টাওয়ার ইজ 500 মিটার, মানে যেখানে মার্ক, মানে এ কথা কি, হরাইজন্টাল মানে যে অনুভূমিক বরাবর এ থেকে এই পর্যন্ত যে লেন্থটা আছে সেটা হচ্ছে 500 মিটার। আর কি, ইফ দ্য টেনশন ইন দ্য কন্ডাক্টর ইজ 1600 কেজি, ওকে। ইফ ফাইন্ড দ্য মিনিমাম ক্লিয়ারেন্স অফ দ্য কন্ডাক্টর। মিনিমাম ক্লিয়ারেন্স মানে কোনটা? এইটা দেখেন লোয়েস্ট পয়েন্ট না? তাহলে আমার পানি থেকে এই লোয়েস্ট পয়েন্টের যে উচ্চতা, সেটা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স, সহজ কথা। আচ্ছা, and the water, আচ্ছা, and water and clearance midway between the supports। এই যে এটা কিন্তু মিডিল যে পজিশনের কথা বলতেছে, সেই পজিশনের কথা বলতেছে, তো সেইটার আমাদের হচ্ছে ক্লিয়ারেন্স বের করতে হবে। ওয়েট অফ দ্য কন্ডাক্টর ইজ 1.5 কেজি পার মিটার। তার মানে ডাব্লু কিন্তু আমাদের বলে দিছে, সবকিছুই মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমাদের এই যে বাকি ইনফরমেশন দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে S1 কত হবে? S1 সমান হবে হচ্ছে ডাব্লু, এই যে x1 স্কোয়ার ডিভাইডেড বাই 2t। S2 কত হবে? S2 হবে ডাব্লু x2 স্কোয়ার ডিভাইডেড বাই 2t। সহজ কথা। t আমরা জানি, x1 x2 সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই, কিন্তু এতটুকু আমরা জানি, x1 এবং x2 এই দুইটা যদি যোগ করি তাহলে সেটা হয় হচ্ছে 500 মিটার। সহজ কনসেপ্ট, যে আমাদের সার্কিট অনুসারে, মানে এক কথায় সিচুয়েশন অনুসারে আমরা লিখতে পারি x1 + x2, এটা সমান হচ্ছে 500 মিটার। আর একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে এখানে একটা মিড পয়েন্টের কথা বলে দিছে, মানে মিডিল পয়েন্ট, মানে যে পি এর কথা বলে দিছে, এটা হচ্ছে আমাদের সেই মিড পয়েন্ট কনসেপ্টটা ক্যালকুলেশন করে নিয়ে কাজ করতেছে। আচ্ছা, সেটা যদি কাজ করি তাহলে আমরা এক্সটাকে কিন্তু এখানে কাজে লাগাইতে পারবো। কিভাবে কাজে লাগাইতে পারবো দেখেন, আচ্ছা ওইটা পরে আসি। আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে হাইট। এই যে এইটা হচ্ছে 30 মিটার, আর এইটা হচ্ছে 90 মিটার। তিরিশ মিটার, 90 মিটার। আর এই যে এইচ, এই এইচটা আসলে কত বলতে পারি? S2 - S1, এটা হচ্ছে আমাদের এইচ। এইচ জিনিসটা কি বলেন তো? এই টোটাল যে উচ্চতা আছে, এই উচ্চতা থেকে যদি এই উচ্চতা বাদ দিয়ে দিই তাহলে তো এইচ পাওয়া যায়। এস জি টু স্যার। না, S2 না, এখানে আমার ভুল হয়েছে। S2 - S1 করলে এইচ না। এইচ দেখলেই বোঝা যাচ্ছে যে টোটাল উচ্চতা থেকে এই উচ্চতা বাদ দিলে মূলত আমাদের এইচটা পাওয়া যায়। তার মানে যে 90 - 30, এটা করলেই কিন্তু আমাদের এইচ পাওয়া যায়। তাহলে আমরা এইচ সমান এখানে লিখে রাখি যে এইটা হচ্ছে আমাদের 60 মিটার। এটা সমান যদি 60 হয় তাহলে এই যে এটা আমরা এখন ক্যালকুলেশন করতে পারি।
এটাকে কত লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই যে W/2 টি তো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, বের করে ওই পাশে ভাগ করে দিই। ডাব্লু কত? 1.5 টু ইন্টু টি হচ্ছে এই যে হয়ে গেল 1600, এই যে 1600 কেজি টেনশন। এই জিনিসটা ভাগ করা লাগবে 4.68 × 10⁻⁴, মানে 60-এর নিচে পাঠাই দিতে হবে। আর x+x1 এটা মানে কত? শুরুতেই বললাম 500 মিটার। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু কোনো সূত্র মুখস্থ করা লাগে নাই, যে মোটামুটি কনসেপ্ট, সেই কনসেপ্টে কাজে লাগাই আমরা জাস্ট ম্যাথ করে গেলেই হবে। সো এটার জন্য আলাদা সূত্র মুখস্থ করার দরকার নাই। তাহলে উপরে যাবে 60, যে অ্যান্সারটা বের করছি এটার সাথে 500 গুণ করে দেবো, কত? 256। দেখেন x2 - x1 ধরলাম এটা 2 নাম্বার ইকুয়েশন, আর x1 + x2 এটা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। এটা সলভ করলেই তো আমাদের হয়ে গেল। আপনি চাইলে এই হাতে হাতে যে দুইটা যোগ করলাম, এই করলাম সেই করলাম করা যাবে, আবার যদি ক্যালকুলেটরে বসায় করতে চান তাও বের করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা করে ফেললেন তাইলেই হলো। আমি আর অত ঝামেলা যাচ্ছে না, একবারে ক্যালকুলেটরে করে দিলাম। তাহলে এটা কত? x1 কে প্রথমটা ধরলাম -1, 1, 256, আর এটা হচ্ছে 1, 1 সমান, সমানের পরে কত আছে? 500। তাহলে 122 আর 378। কি ব্যাপার, x1 ছোট আসলো? ও ঠিকই তো আছে, x1 তো ছোট একটা। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। Okay. এবার বাকি প্রশ্নগুলো পড়লে কিন্তু আমাদের কাজ শেষ, x1 x2 পাই গেছি মানে সব শেষ। প্রথম প্রশ্ন, ফাইন্ড দ্য মিনিমাম ক্লিয়ারেন্স অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার। কন্ডাক্টর অ্যান্ড ওয়াটারের মিনিমাম ক্লিয়ারেন্স মানে এই যে পানি থেকে ও বিন্দুর উচ্চতা। আচ্ছা, পানি থেকে যদি ও বিন্দুর উচ্চতা বের করতে চাই আমরা কিভাবে বের করতে পারি? স্যাক কিন্তু আমরা পাইছি, S1 আমরা পেয়ে গেলাম না? এখন বলেন তো, এই যে 30 আছে, 30 থেকে S1 বিয়োগ করলে কি সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না? বুঝতে পারছেন? আমাদেরকে যে জিনিসটা বের করতে বললো সেটা আসলে এইটা, রাইট? তো এটা মানেই তো এইটা। আর এটা কিভাবে পাবো? 30 থেকে S1 বাদ দিলেই সেটা পাওয়া যায়। তার মানে ওয়াটার ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 30 - S1। আচ্ছা, আমরা তো এখন S1 বের করি না, সমস্যা নেই, বের করে ফেলতে পারবো।
S1 মানে কত? W(x1)² এই তো সবই জানা এখন আমাদের, জাস্ট ধরে ধরে মান বসাতে দেবো। W(x1)² x1 হচ্ছে 122, W হচ্ছে 1.5, x²/2 কিন্তু P হচ্ছে 1600, তাহলে 6.97 মিটার। কত আসে? 23.023 মিটার। তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে বলতেছি, সেটা আসলে বি থেকে না, বরং এই ও থেকে হিসাব হচ্ছে। এইটা হচ্ছে এসএম। আমাদের অ্যান্সার হচ্ছে এসএম এর সাথে ওই যে আগের যেটা আছে সেটা যোগ করে দিতে হবে, এই দুটো যোগ করে দিতে হবে। মানে স্যার এস এম এর সাথে 30 যোগ করব? 23.3 যেটা, এই যে এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইগুলা সবাই একটু ঠিক করে নিন, হ্যাঁ, মানে এখানে ভুল নাই। এই 30.703। আমি আরেকবার একটা ওভারভিউ দিয়ে দিই, দেন এই ম্যাথটাই করে ফেলবো। তাহলে আমাদেরকে এই ভ্যালু গুলো দেওয়া ছিল, দিয়ে দুইটা কোশ্চেন চাইছে। একটা হচ্ছে একদম যে লোয়েস্ট পয়েন্ট সেটা থেকে ওয়াটার ক্লিয়ারেন্স, আর আরেকটা হচ্ছে মিড পয়েন্ট আছে এইটা থেকে ওয়াটার ক্লিয়ারেন্স। কারণ আমার একটা প্রশ্ন হচ্ছে এটা, যে এই উচ্চতাটা কত, এই যে এটা। আর একটা প্রশ্ন হচ্ছে এই উচ্চতাটা কত। এই যে পি থেকে এইটা, এই উচ্চতাটা কত, এই দুইটা হচ্ছে আমাদের মানে প্রশ্ন চাইছে যে এটা কত আর এটা কত। তাহলে প্রথমে আমরা কি করলাম, S1 আমরা বের করলাম। কেন? কারণ এই যে 30 মিটার থেকে S1 যদি বের করে বিয়োগ করে দিই, তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা পেয়ে যাব। দেন আমরা SM বের করলাম। এই SM আর এই যে আগের যে দূরত্বটা আমরা বা এটা ক্লিয়ারেন্সটা বের করছিলাম, এই দুইটা যোগ করে ফেললেই কিন্তু আমাদের নেক্সট অ্যান্সারটা পাওয়া যায়। তো মিড পয়েন্টের স্যাগ বের করার ক্ষেত্রে যেহেতু আমরা দূরত্ব হিসাবে এক্স নিচ্ছি, SM মূলত আসলে এই উচ্চতাটাকে মিন করে। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা যে হিসাবে দূরত্ব নেব সেই হিসাবে, যেমন আমরা এটার জন্য x1 নিচ্ছি, সো এই পয়েন্ট এবং এই পয়েন্টের স্যাগ এইটা মিন করতেছে। তারপর যেমন এখানে x2 যদি নেই, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের উচ্চতা মানে S2 মিন করতেছে। এইচটা তো আমরা বুঝতেই পারতেছি, টোটাল যে 90 মিটার এখান থেকে 30 মিটার বাদ দিলে যে 60 মিটার থাকে সেটা হচ্ছে আমাদের এইচ। তাহলে প্রথমত
এই যে ইকুয়েশন যেটা x1 x a প্লাস x2, আর এখানে হচ্ছে x2 মাইনাস x1, এই দুইটা ইকুয়েশনকে কাজে লাগাই x1 আর x2 বের করে নিব। দেন s1 চাইলে s1, s2 চাইলে s2, বা বাকি যা কোশ্চেন চাইবে সেটা। এই হচ্ছে আমাদের আনইকুয়াল বের করার সিস্টেম। যদিও আসলে নর্মালি আনইকুয়াল গুলো একটু বেশি বড় হয়ে যায়, তাই আসার চান্স এগুলো এমনিতে কম। ইকুয়াল গুলো খুব ভালো করে করবেন, আনইকুয়াল গুলো জাস্ট নিয়ম দেখবেন, এই আর কি। আর এইটাও দেখেন একই কনসেপ্ট। আমাদের ওইখানে 500 মিটার ছিল, এটা 600 মিটার বলে দিছে। তারপরে ক্রস সেকশন এরিয়া বা এসে হাবিজাবি দেওয়া আছে, যে আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে। অবশ্যই সেফটি ফ্যাক্টর দেওয়া থাকবে, এই যে সেফটি ফ্যাক্টর হচ্ছে 5। এটা দিয়ে আমরা টেনশন বের করে নিতে পারবো। উইন্ড প্রেশার তো নাই, এটা খুব ভালো। আচ্ছা, এখানে আবার আইস, আচ্ছা এটা করার দরকার নাই তাইলে। আইসের কোনো জিনিস দরকার নাই। আইস দিয়ে দিছে জি। হ্যাঁ, 24 নাম্বার দরকার নাই। আইস বাদে যেগুলো আছে নর্মাল কনসেপ্ট, সেগুলা করবেন। আর ইকুয়াল লেন্থ ওইগুলা ভালো করে করবেন। আর বাকি যে দুইটা আমি যে কাজ দিলাম, এই কাজগুলো করে ইনশাল্লাহ স্যাগ নিয়ে আর এর বেশি না করলেও চলবে। আর যেটা বললাম ক্লাসের শুরুতেই, যে কন্ডাক্টর বা হাবিজাবি দিয়ে আপনাদের রিসেন্ট বা নর্মালি এর আগে ম্যাথ পাইছেন, এরকম ম্যাথ থাকলে আমাকে একটু কাইন্ডলি পাঠিয়ে দিন। আমি স্যার ওইগুলোর খুঁজলাম উপরে, পাইলাম না স্যার। রনি পারভেজ, তারপর একটা বই খুঁজলাম স্যার, একটাও পাই না। আচ্ছা, অন্য কারোর কাছে যদি থাকে একটু কাইন্ডলি শেয়ার করেন। আমি ইনশাল্লাহ আগামীকালকে ওইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আগামীকালকে হচ্ছে এসি ডিস্ট্রিবিউশনের টুকটাক ম্যাথ দেখাবো। আর যদি আর এক্সট্রা কোনো কিছু চোখে পড়ে তাহলে সেগুলো নিয়ে আলোচনা করবো। মেগারের কোনো ম্যাথ আসে স্যার? মেগারের না না, সুইচ গিয়ারের আসলে ওইরকম চোখে আমার পড়ে নাই কখনো। ওকে ওকে স্যার। তারপরে যদি চোখে পান পাঠায়েন, আমি দেখবো না। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকু।